ক্লাস 11-এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা পড়ব ইউনিট 6 চ্যাপ্টার মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিউটনের মহাকর্ষ সূত্র এবং তার গাণিতিক ব্যাখ্যা ও বিশ্লেষণ। ক্লাস 11-এর পদার্থবিজ্ঞান বা ফিজিক্স ক্লাসে আজকে আমরা শুরু করব ইউনিট 6 বা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটি। গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমাদের প্রত্যেকেই ক্লাস 8-এ এবং ক্লাস 7-এ কিছু কিছু আমরা পেয়েছি। সেখানে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন সে বিষয়ে জেনেছি এবং যে কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দিলে সেই বস্তুটি যে পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে আবার নিচে নেমে আসে সেটাও আমরা এই মহাকর্ষ সূত্র থেকেই জানতে পারি। এই মহাকর্ষ সূত্র প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। এই মহাকর্ষ সূত্র সারা পৃথিবীর উপর যে আকর্ষণ বল বা যে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল তাকে বিশেষ নাম দেওয়া হয়েছে অভিকর্ষ। সুতরাং এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণাই পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই আমরা নাম দিয়েছি মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষ বলের ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। মহাকর্ষ বলের ধারণা আমরা প্রথম পাই বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তার গাণিতিক সূত্র থেকে আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানতে পারি। মহাকর্ষ বলের প্রকৃতি বোঝার জন্য, অর্থাৎ মহাকর্ষ বলটা কিরকম, সেটা কিসের উপর নির্ভর করে সেইটা বোঝার জন্য এবং সেই মহাকর্ষ বলটিকে পরিমাপ করার জন্য নিউটন একটি সূত্রের আকারে মহাকর্ষ বলের স্বরূপটিকে চিহ্নিত করেছিলেন, যাকে আমরা বলে থাকি নিউটনের মহাকর্ষ সূত্র বা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনের মহাকর্ষ সূত্র বা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এই নামে এই সূত্রটিকে অভিহিত করা হয় বা চিহ্নিত করা হয়। তাহলে আমরা প্রথমেই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জেনে নেব। নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়েছে, এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান নাম্বার 1 বস্তু কণা দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক, নাম্বার 2 বস্তু কণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক এবং নাম্বার 3 এই আকর্ষণ বল কণা দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো, এই তিনটি সূত্রের মাধ্যমে নিউটন মহাকর্ষ সূত্রকে লিপিবদ্ধ করেছেন এবং এই তিনটি সূত্রের সাহায্যে মহাকর্ষ বলের প্রকৃতি এবং মহাকর্ষ বল পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে আমরা একটা ধারণা পাই। প্রথমত, মহাকর্ষ বল দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে মহাকর্ষ বলের পরিমাণও তত বেশি হবে। আবার বস্তু কণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হলো একটি রাশির মান বৃদ্ধি পেলে আরেকটি রাশির মান হ্রাস পায়, অর্থাৎ যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল তত কমবে এবং সেই কমার সম্পর্কটি হলো যে তা মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিকভাবে কমবে। এবং 3 নম্বরে বলা হয়েছে যে এই আকর্ষণ বল কণা দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কেন্দ্র সংযোজক সরলরেখা বলার একটি বিশেষ কারণ হলো যে মহাকর্ষ বল বা যে কোনো বল আমরা জানি একটি ভেক্টর রাশি, তাই কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর মহাকর্ষ বলের অভিমুখটি বা মহাকর্ষ বলের ডিরেকশনটি নির্ধারিত হয়। তাই এই তিনটি সূত্রকে একত্রে আমরা বলি নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের এই মহাকর্ষ সূত্র তিনটিকে গাণিতিকভাবেও ব্যাখ্যা করা হয়েছে। দেখো, এখানে নিউটনের মহাকর্ষ সূত্রের একটি গাণিতিক ব্যাখ্যা দেখানো হয়েছে। নিউটনের মহাকর্ষ সূত্রে বোঝার জন্য আমরা দুটি বস্তু বিবেচনা করেছি। একটি বস্তু এ এবং একটি বস্তু বি বিন্দুতে রয়েছে। এ বস্তুর ভর m1 এবং বি বস্তুতে রাখা বস্তুটির ভর হলো m2। এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ বস্তু দুটির কেন্দ্র সংযোজক সরলরেখার মধ্যবর্তী দূরত্বকে ধরে নেওয়া হয়েছে r। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী
M1 এবং M2 দুটি বস্তু পরস্পরকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করবে। এই মহাকর্ষ বলকে এখানে ধরে নেওয়া হয়েছে F। এই F হলো এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে এই মহাকর্ষ বলের পরিমাপ করা যেতে পারে। দেখো কি কি বলা হয়েছে। প্রথমত, এই মহাকর্ষ বল F বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক M1 M2 যখন R এর মান কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব R যখন ধ্রুবক থাকে তখন F সমানুপাতিক M1 M2। আবার F সমানুপাতিক 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন বস্তু দুটির ভর M1 M2 ধ্রুবক থাকে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি সূত্রকে যদি আমি একত্রে কম্বাইন করি বা একত্রে মিলাই, তাহলে দেখো এই দুটি সূত্র থেকে একত্রে পাওয়া যায় F সমানুপাতিক M1 M2/r², যখন M1 M2 এবং R সকলেই পরিবর্তনশীল। ভেদের নিয়ম থেকে এটা আমরা পাই যে M1 M2 এবং R সকলেই পরিবর্তনশীল হলে F সমানুপাতিক M1 M2/r²। এবার সমানুপাতিক চিহ্নের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো সম্পর্কে সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়া হলে, কোনো সম্পর্কে সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেওয়া হয় তাহলে সেখানে একটি ধ্রুবক পদ আসে। দেখো এই সূত্র থেকে এই সূত্রে সমানুপাতিক চিহ্নটিকে তুলে দেওয়ার ফলে এখানে একটি ধ্রুবক পদ এসেছে। এই ধ্রুবক পদটিকে এখানে ক্যাপিটাল G অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে। কাজে সম্পর্কটি হলো F = G M1 M2/r², যেখানে G হলো সমানুপাতিক ধ্রুবক, যেখানে G কে আমরা বলছি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক G এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে, সেই সম্পর্কে আমরা প্রথমে জেনে নেব। এই সমানুপাতিক ধ্রুবক G কে আসলে কি বলা হয় দেখো। এই সমানুপাতিক ধ্রুবক G কে আসলে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইংরেজিতে বলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই মহাকর্ষীয় ধ্রুবক G কে আমরা বলি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর এই সমীকরণ 1 কে বলা হয় নিউটনের মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ F = G M1 M2/r² হলো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এবারে এই নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা তাহলে নতুন একটি রাশি পেলাম যার নাম দেওয়া হয়েছে ক্যাপিটাল G এবং যার নাম হলো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই ধরনের নামকরণের তাৎপর্য এবং বৈশিষ্ট্য কি বা এই ক্যাপিটাল G সম্পর্কে আমরা এবার কিছু বিষয় জেনে নেব। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা আপাতত জানতে পেরেছি যে সম্পর্কটি দেখতে হয় এরকম, F = G M1 M2/r²। F = G M1 M2/r², যাকে সমীকরণ 1 দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রথমে দেখো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 এ যদি M1 = M2 = 1 এবং R = 1 বসানো হয় তাহলে পাওয়া যাবে কি, তাহলে পাওয়া যাবে F = G × 1 × 1/1², that is equal to G। তাহলে এই সম্পর্কটি থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক G এর একটা ডেফিনেশন পেতে পারি। মহাকর্ষীয় ধ্রুবক G এর একটা ডেফিনেশন বা সংজ্ঞা পেতে পারি। এরকম দুটি একক ভর বিশিষ্ট বস্তুকণা পরস্পরের থেকে একক দূরত্বের ব্যবধানে অবস্থান করলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের সাথে সমান। অর্থাৎ G এর মানটা আমরা বার করতে পারি বা নির্ণয় করতে পারি যদি দুটি একক ভরের বস্তুকে একক দূরত্বে রাখা হয়, তাহলে তারা পরস্পরকে যে আকর্ষণ বল দ্বারা বা মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করবে সেই মানটাই হলো G এর মানের সাথে সমান। এবারে এই নতুন যে রাশিটা আমরা পেলাম ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক G, তার একক এবং মাত্রা সম্পর্কে আমরা জানব। একক এবং মাত্রা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ক্যাপিটাল G। সমীকরণ 1 থেকে আমরা পেয়েছি F = G M1 M2/r²। তাহলে দেখো এখানে G এর রাশিমালা হলো G = F r² M1 M2, এটিকে সমীকরণ 2 দ্বারা চিহ্নিত করা হলো। সুতরাং G এর একক হবে F এর একক × R এর এককের স্কয়ার
বাই এম এর এককের স্কোয়ার। এখানে এম এর এককের স্কোয়ার এই কারণে লেখা হয়েছে যে এই সমীকরণটির নিচে M1 এবং M2 গুণফল আকারে রয়েছে, অর্থাৎ দুটি ভরকে গুণ করা হয়েছে, তাই এককে ভরের এককের বর্গ হিসাবে আসবে। সুতরাং এই রাশিগুলির একক যদি আমরা বসাই তাহলে দেখো এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, জি এর একক নির্ণয় করা যায়। ইন এসআই সিস্টেম ইউনিট অফ জি বা এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক হবে এফ এর একক বলের একক নিউটন, আর এর একক, আর আসলে দূরত্বের একক মিটার, সুতরাং মিটার স্কোয়ার, এবং ভরের একক হলো কেজি, যেহেতু ভর নিচে আছে তাই কেজি টু দি পাওয়ার -2। সুতরাং এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। একইভাবে যদি আমরা সিজিএস পদ্ধতিতে জি এর একক নির্ণয় করি তাহলে সেটি হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার, কারণ সিজিএস পদ্ধতিতে এফ বা বলের একক হলো ডাইন, দূরত্বের একক হলো সেন্টিমিটার এবং এম বা ভরের একক হলো গ্রাম। তাই সিজিএস পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার প্রতি গ্রাম স্কোয়ার। আবার এই সমীকরণ থেকে বা এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রাও নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করা হয় দেখো, আবার সমীকরণ 2 থেকে পাওয়া যায় জি এর মাত্রীয় সংকেত হলো, মাত্রীয় সংকেত বোঝাতে আমরা সাধারণত থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী ব্যবহার করি। জি এর মাত্রা ইজ ইকাল টু এফ এর মাত্রা ইন্টু আর এর মাত্রা স্কোয়ার বাই এম এর মাত্রা স্কোয়ার। এখন এফ বা বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, দূরত্বের মাত্রা এল অর্থাৎ আর এর মাত্রা হলো এল তার স্কোয়ার, এবং ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম তার স্কোয়ার। সুতরাং এই পুরো রাশিমালাটিকে সমাধান করলে বা সংক্ষেপিত করলে আমরা পেতে পারি ক্যাপিটাল জি এর মাত্রা হবে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। এটিকে সমীকরণ 3 দ্বারা চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় কিন্তু ক্যাপিটাল জি এর মাত্রা নির্ণয় করতে বলা হয় বা এমসিকিউতে ক্যাপিটাল জি এর মাত্রা জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে এই রাশিমালাটি তুমি মনে রাখতে পারলে ভালো, অথবা আমরা সমীকরণ 2 ব্যবহার করে অর্থাৎ জি ইজ ইকাল টু এফ আর স্কোয়ার বাই M1 M2 যেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি সেটা ব্যবহার করেও আমরা ক্যাপিটাল জি এর মাত্রা নির্ণয় করতে পারি। জি এর মাত্রীয় সংকেত যদি এটি হয় অর্থাৎ 3 নম্বর সমীকরণে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে জি এর মাত্রীয় সংকেত অনুযায়ী কিন্তু আমরা আবার জি এর একক বার করতে পারি এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে। কিরকম? 3 নম্বর সমীকরণ থেকে জি এর মাত্রীয় সংকেত পাওয়া গেছে দেখো এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। সুতরাং এসআই পদ্ধতিতে এই মাত্রীয় সংকেত থেকে জি বা মহাকর্ষীয় ধ্রুবকের একক হবে এম টু দি পাওয়ার -1। এম হলো ভরের একক, এসআই পদ্ধতিতে ভরের একক হলো কেজি, দূরত্বের একক হলো মিটার এবং সময়ের একক হলো সেকেন্ড। সুতরাং এল কিউব সেটিকে লেখা হয়েছে মিটার কিউব, এম টু দি পাওয়ার -1 কে লেখা হয়েছে কেজি টু দি পাওয়ার -1 এবং টি টু দি পাওয়ার -2 কে লেখা হয়েছে এস টু দি পাওয়ার -2 বা সেকেন্ড টু দি পাওয়ার -2। ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতেও দূরত্বের একক সেন্টিমিটার, দেখো এল কিউব তার থেকে এসছে সেন্টিমিটার কিউব, এম টু দি পাওয়ার -1 তার থেকে এসছে গ্রাম টু দি পাওয়ার -1 এবং টি টু দি পাওয়ার -2 তার থেকে এসছে এস টু দি পাওয়ার -2। সুতরাং এসআই পদ্ধতিতে জি এর মাত্রীয় সংকেত থেকে পাওয়া একক হলো মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে হলো সেন্টিমিটার কিউব পার গ্রাম পার সেকেন্ড স্কোয়ার। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান মহাবিশ্বের যে কোনো জায়গায় সবসময় ধ্রুবক থাকে। খেয়াল রাখতে হবে যে এটিকে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক নাম দেওয়ার প্রধান কারণ হলো যে এই ক্যাপিটাল জি এর মান মহাবিশ্বের যে কোনো জায়গায় সবসময় ধ্রুবক থাকে এবং বিভিন্ন পরীক্ষা থেকে এই ক্যাপিটাল জি এর মান নির্ণয় করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা থেকে প্রাপ্ত এই ক্যাপিটাল জি এর বিভিন্ন মানগুলি হলো এই রকম। মানগুলি কি কি পাওয়া গেছে দেখো, বিভিন্ন পরীক্ষা থেকে ক্যাপিটাল জি এর যে মান পাওয়া গেছে মহাকর্ষীয় ধ্রুবকে সেটি হলো এসআই পদ্ধতিতে জি এর মান 6.670 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এবং সিজিএস পদ্ধতিতে জি এর মান পাওয়া গেছে 6.670 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। আমি এই দুটি মান চাইবো তোমাদের মুখস্থ রাখতে। বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেনে কিন্তু এই মানগুলি ব্যবহার করতে হবে, তাই এই মানগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
এই অংশ থেকে যে ধরনের শর্ট কোশ্চেন হতে পারে তার একটি নমুনা এখানে দেখানো হয়েছে। যেমন জি এর মান 6.670 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কি বোঝায়। খুব সিম্পল, একটু আগেই আমরা জি এই রাশিটার একটা ডেফিনেশন পেয়েছি এবং সেখান থেকে দেখেছি দুটি একক ভরের বস্তুকে একক দূরত্বের ব্যবধানে রাখলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে। তাহলে এখন জি এর মান 6.670 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা থেকে আমরা বলতে পারি যে, বা এটা বোঝায় যে 1 মিটার দূরত্বের ব্যবধানে 1 কেজি ভরের দুটি বস্তু রাখা হলে তারা পরস্পরকে 6.670 ইন্টু 10⁻⁻11 নিউটন বল দ্বারা আকর্ষণ করবে। অর্থাৎ 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে যদি আমরা 1 মিটার ব্যবধানে রাখি যে কোনো জায়গায়, তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করবে তার মান হবে 6.670 ইন্টু 10⁻⁻11 নিউটন। সুতরাং এখান থেকে আমরা ক্যাপিটাল জি এর মান এবং তার তাৎপর্য বুঝতে পারি। এরপরে চলে এসো আমরা মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা বা মহাকর্ষ সূত্রকে কেন সর্বজনীন সূত্র বলা হয় সেই সম্পর্কে একটু ধারণা নেব। মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা বা ইউনিভার্সালিটি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে আমরা কতগুলো পয়েন্ট মনে রাখবো। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কতগুলি বিষয়ের উপর কখনোই নির্ভর করে না। কি কি বিষয়ের উপর নির্ভর করে না সেটা এখানে পয়েন্টে আলোচনা করা হয়েছে। নাম্বার 1, বস্তু দুটির অবস্থা, অর্থাৎ যে দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল পরিমাপ করা হচ্ছে তারা কঠিন না তরল না গ্যাস, তাদের এই অবস্থার উপর রাসায়নিক উপাদান, অর্থাৎ তারা কোন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, তারা কাঁচ দিয়ে তৈরি, তারা মাটি দিয়ে তৈরি, তারা কাঠ দিয়ে তৈরি, তারা লোহা দিয়ে তৈরি, বা তারা কোনো গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি, অর্থাৎ তাদের রাসায়নিক উপাদান কি তার উপরেও নির্ভর করে না। উষ্ণতা, কোন একটি বস্তুর উষ্ণতা অত্যন্ত বেশি, কোন বস্তুর উষ্ণতা অত্যন্ত কম, এই উষ্ণতা যাই হোক না কেন মহাকর্ষ বলের সূত্র বা মহাকর্ষ বলের মান এই উষ্ণতার উপর আদৌ নির্ভর করে না। বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ বস্তু দুটোকে যে মাধ্যমে রাখা হয়েছে সেই মাধ্যমের প্রকৃতি কিরকম, অর্থাৎ বস্তু দুটি জলের মধ্যে আছে না তেলের মধ্যে আছে নাকি মহাশূন্যে আছে যার মাঝখানে কোনো মাধ্যম নেই, নাকি বায়ু মাধ্যমের মধ্যে রাখা হয়েছে, তার উপরেও এই মহাকর্ষ বলের মান আদৌ নির্ভর করে না। সুতরাং বস্তু দুটির অবস্থা, কঠিন তরল বা গ্যাসীয়, রাসায়নিক উপাদান, উষ্ণতা, বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি ইত্যাদি কোনো কিছুর উপরেই এই মহাকর্ষ বল এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান নির্ভরশীল নয়। তাই মহাকর্ষ সূত্র একটি সর্বজনীন সূত্র এবং মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি কে আমরা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলেছি। নাম্বার 2, পার্থিব বস্তুর মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ তুমি যেখানে বসে আছো বা আমাদের আশপাশে যে যত রকমের বস্তু আমরা দেখতে পাই তাদের সকলের মধ্যে এই মহাকর্ষ বল কাজ করে। এবং গ্রহ নক্ষত্রদের মধ্যবর্তী বিশাল মহাজাগতিক দূরত্ব, ফর এক্সাম্পল পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব প্রায় 14,70,00,000 কিলোমিটার বা 15 কোটি মাইল, অর্থাৎ এই বিশাল দূরত্বের মধ্যেও কিন্তু সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কাজ করছে। আবার অন্যান্য যে গ্যালাক্সি বা অন্যান্য যে মহাজাগতিক দূরত্ব রয়েছে বিভিন্ন নক্ষত্রপুঞ্জের মধ্যে, তাদের মধ্যেও মহাকর্ষ বল কাজ করছে। এবং এই প্রত্যেকের ক্ষেত্রে মহাকর্ষ বল সূত্র, অর্থাৎ F = gm1m2/r², এই সূত্রের কোন রকম পরিবর্তন হয় না। আবার ক্যাপিটাল জি এর যে মানটা আমরা একটু আগে জানলাম যে ক্যাপিটাল জি এর মান সর্বদা ধ্রুবক মহাবিশ্বের যে কোনো জায়গায়, তারও কোনো পরিবর্তন ঘটে না। সুতরাং আমরা বলতে পারি পার্থিব বস্তুর মধ্যবর্তী ক্ষুদ্র দূরত্ব এবং গ্রহ নক্ষত্রদের মধ্যবর্তী বিশাল মহাজাগতিক দূরত্বের মধ্যেও এই বল এবং ক্যাপিটাল জি এর মান সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ এই মানের কোনো পরিবর্তন হয় না। নাম্বার 3, এই সূত্রের সাহায্যেই সূর্যের চারিদিকে গ্রহ উপগ্রহগুলির গতিবিধি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়েছে। তাহলে দেখো, এই 3টে প্রধান কারণের জন্যই আমরা নিউটনের মহাকর্ষ সূত্রকে বলি সর্বজনীন সূত্র এবং ক্যাপিটাল জি কে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট।
পরীক্ষায় প্রশ্ন দেয় যে মহাকর্ষ বলকে সর্বজনীন বল বা মহাকর্ষীয় সূত্রকে সর্বজনীন সূত্র বলা হয় কেন, সেক্ষেত্রে আমাদের এই 3টি পয়েন্ট উল্লেখ করতে হবে। এছাড়াও পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় যে মহাকর্ষীয় ধ্রুবক জি কে সর্বজনীন ধ্রুবক বলা হয় কেন, সেক্ষেত্রেও উত্তরে এই 3টি পয়েন্টই তোমাকে উল্লেখ করতে হবে। এরপরে চলে যাও মহাকর্ষ বলের প্রকৃতি বা নেচার অফ গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে আমরা একটু জানব। এই মহাকর্ষ বলের প্রকৃতি কি, অর্থাৎ এই কি কি বিষয়ের উপর এগুলি নির্ভর করে বা করে না ইত্যাদি। মহাকর্ষ বলের প্রকৃতি বা নেচার অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 1 একটু আগেই আমরা জানলাম, আগের যে আলোচনাটুকু আমরা করলাম সেখান থেকে আমরা বুঝতে পারি যে মহাকর্ষ বল একটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা নন কন্ট্যাক্ট ফোর্স। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল কথাটির মানে হলো যে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করছে সেই বস্তুগুলি পরস্পরের কন্ট্যাক্টে বা পরস্পরের সংস্পর্শে না থাকলেও চলবে। যেমন পৃথিবী ও সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, পৃথিবী ও চাঁদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, সূর্য এবং তার অন্যান্য যে গ্রহগুলি রয়েছে তার পারিপার্শ্বিকে ঘূর্ণনশীল যে গ্রহগুলি রয়েছে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। এরা সবাই কিন্তু মহাকর্ষ বলের প্রভাবেই একে অপরের চারিদিকে ঘুরে চলেছে, কিন্তু তাদের মধ্যে একটা বিস্তীর্ণ দূরত্ব বা বিরাট মাপের ব্যবধান রয়ে গেছে। অর্থাৎ মহাকর্ষ বল ক্রিয়া করার জন্য বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে থাকতে হবে এরকম কোনো কথা নেই। বস্তু দুটি পরস্পর থেকে অনেকটা দূরে থাকলেও মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। তাই এর বিশেষ নাম দেওয়া হয়েছে কি, যে মহাকর্ষ বল হলো একটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা নন কন্ট্যাক্ট ফোর্স। পয়েন্ট নাম্বার 2, এই বল সর্বদা আকর্ষণ ধর্মী অর্থাৎ অ্যাট্রাকটিভ ইন নেচার। মহাকর্ষ বল কিন্তু কখনোই বিকর্ষণ ধর্মী হওয়া সম্ভব নয়। মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণ ধর্মী হয়, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল সবসময় আকর্ষণ ধর্মী হবে। একটি বস্তু আরেকটিকে সর্বদা আকর্ষণ করবে, কখনোই বিকর্ষণ করতে পারে না। আমরা জানি স্থির তড়িতে কিন্তু দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, আবার বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ তড়িৎ বল কিন্তু দু ধরনের হতে পারে, আকর্ষণও হতে পারে আবার বিকর্ষণও হতে পারে। কিন্তু আমরা মনে রাখবো যে মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ ধর্মী, অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, অলওয়েজ, অর্থাৎ সবসময় এরা আকর্ষণ ধর্মী হয়। পয়েন্ট নাম্বার 3, পার্থিব ক্ষুদ্র দূরত্ব থেকে শুরু করে মহাজাগতিক বিশাল দূরত্বের মধ্যে এই বল সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ এটি একটি বিস্তীর্ণ পাল্লার বল। এখানে এই বল বলতে নিউটনের মহাকর্ষ সূত্রটির কথা বলা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে পাশাপাশি থাকা দুটি বস্তু থেকে শুরু করে এই গ্রহ উপগ্রহ বা একটি ছায়াপথ থেকে অপর একটি ছায়াপথ বা গ্যালাক্সির মধ্যে যতগুলি গ্যালাক্সি আমরা দেখতে পাই বা যার অস্তিত্ব আমাদের জানা আছে, তাদের সকলের ক্ষেত্রেই এই মহাকর্ষ বল বা মহাকর্ষ বল সূত্রটি সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ এটি একটি বিস্তীর্ণ পাল্লার বল, যাকে আমরা বলে থাকি লং রেঞ্জ ফোর্স। অর্থাৎ ক্ষুদ্র দূরত্ব থেকে বিশাল দূরত্ব পর্যন্ত এই বল সমানভাবে ক্রিয়া করে। পয়েন্ট নাম্বার 4 বা 4 নম্বর পয়েন্টে দেখো ব্যাখ্যা করা হয়েছে যে F = gm1m2/r²। এই সমীকরণে g এর মান 6.670 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, যা অত্যন্ত ক্ষুদ্র। এই 10⁻11 এই ফ্যাক্টরটা থেকেই আমরা বুঝতে পারি যে মহাকর্ষ বলে g এর মান কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। ফলে যাদের ভর খুব কম তাদের মধ্যে ক্রিয়াশীল এই মহাকর্ষ বলের মানটিও খুব কম হয়। তার প্রধান কারণ ক্যাপিটাল জি এর মান 10⁻11 এই অর্ডারে হয়। এই কারণে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল অত্যন্ত ক্ষুদ্র হয়। তুমি এবং তোমার পাশাপাশি থাকা যে কোনো বস্তুর মধ্যেই মহাকর্ষ বল ক্রিয়া করছে, কিন্তু সেই বল আমরা অনুভব করতে পারি না। কেন? কারণ আমাদের ভর অত্যন্ত কম, মহাজাগতিক বস্তুর সাপেক্ষে আমাদের ভর কম এবং আমাদের দূরত্ব অত্যন্ত কম হওয়া সত্ত্বেও আমরা সেই বল বা মহাকর্ষ বল অনুভব করি না। তার প্রধান কারণ জি এর মানের এই ক্ষুদ্রতা, অর্থাৎ 10⁻11। তাই মহাকর্ষ বলকে দুর্বল বা ক্ষুদ্র মানের আকর্ষণ বল বলা হয়। তাই মহাকর্ষ বলকে আমরা বলে থাকি কি দুর্বল প্রকৃতির বা ক্ষুদ্র মানের আকর্ষণ বল, উইক অ্যাট্রাকটিভ ফোর্স বলা হয়ে থাকে। আবার 5 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে যে মহাকর্ষ বল দুটি বস্তুর অন্তর্বর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। এটা আমরা আগের আলোচনাতেও দেখেছি, আগের পয়েন্টে।
এবং লাস্ট যে পয়েন্টটা সম্পর্কে এখানে বলা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। মহাকর্ষ বলের প্রকৃতি বোঝার জন্য আমরা সেই পয়েন্টটিকে আলোচনা করে থাকি। সেই পয়েন্টটি হলো এই রকম, দেখো এখানে দেখানো হয়েছে লাস্ট পয়েন্ট, F ইজিক্যাল টু gm1m2/r²। সুতরাং m1 এর মান কনস্ট্যান্ট বা ধ্রুবক, যে কোনো একটা বস্তুর ভর, m2 এর মান কনস্ট্যান্ট ধ্রুবক এবং ক্যাপিটাল G এর মানও কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এই সূত্রে gm1m2 এই পুরো রাশিটিকে যদি আমরা একটা কনস্ট্যান্ট বা k ধরে নিই, যেটি একটি ধ্রুবক, তাহলে সম্পর্কটি দেখতে হয় এইরকম, F ইজিক্যাল টু k/r²। আর এই সমানুপাতিক ধ্রুবক k টিকে যদি তুলে দেওয়া হয়, সমান চিহ্ন উঠে যায় এবং সেখানে আসে F সমানুপাতিক 1/r²। F সমানুপাতিক 1/r²। এই F সমানুপাতিক 1/r² অর্থাৎ মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্ত সম্পর্ক মেনে চলে, এই শর্তটিকে আমরা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। সুতরাং মহাকর্ষীয় বল দূরত্বের বর্গের ব্যস্ত সূত্র মেনে চলে, অর্থাৎ মহাকর্ষ বলকে ইনভার্স স্কয়ার ল ফোর্স ফিল্ড বলা হয়ে থাকে। ইনভার্স স্কয়ার ল ফোর্স ফিল্ড কথাটির মানে হলো দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতে এই বলটি পরিবর্তিত হয়, অর্থাৎ দূরত্ব যত বৃদ্ধি পায় মহাকর্ষ বলের মান তত ক্রমশ হ্রাস পেতে থাকে। এর পরের অংশে আমরা দেখে নেব যে মহাকর্ষ বলের ভেক্টর রূপটি কিরকম, বা মহাকর্ষ বলের ভেক্টর রূপ সম্পর্কে। আমরা জানি যে বল হলো একটি ভেক্টর রাশি, যে কোনো বলই একটি ভেক্টর রাশি হয়, তাই মহাকর্ষ বলও আসলে একটি ভেক্টর রাশি। সেই মহাকর্ষ বলের ভেক্টর রূপটি কেমন হয় সে সম্পর্কে আমরা এখানে একটি ধারণা নিয়েছি বা একটা ধারণা পাবো। কিরকম দেখো, এখানে একটি ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই ডায়াগ্রামে দুটি বস্তুকে কনসিডার করা হয়েছে। এটি একটি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র যেখানে এক্স ওয়াই জেড তিনটি অ্যাক্সিস রয়েছে, যার মূল বিন্দু ও বিন্দুর সাপেক্ষে r1 পজিশন ভেক্টরে এ বিন্দুতে m1 ভরের একটি বস্তু রাখা আছে এবং ও বিন্দুর সাপেক্ষে r2 পজিশন ভেক্টরে বি বিন্দুতে m2 ভরের একটি বস্তু রাখা আছে। সুতরাং নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী m1 এবং m2 এই দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করবে। যেহেতু মহাকর্ষ বল একটি বল বা ফোর্স, তাই এটি একটি ভেক্টর রাশি। আমরা জানি বল ভেক্টর রাশি। সুতরাং ভেক্টর চিহ্ন দিয়ে যদি আমরা এই মহাকর্ষ বলটিকে লিখতে যাই, তাহলে সেই চিহ্নটি কিভাবে ব্যবহার করা যেতে পারে। সাধারণত এ বি ভেক্টরটিকে আমরা নির্দেশ করতে পারি। দেখো এখানে যেমন দেখানো হয়েছে, এ বি ভেক্টরটিকে নির্দেশ করা যায় এইভাবে, এ বি ভেক্টর ইজ ইকাল টু ও বি মাইনাস ও এ ভেক্টর, অর্থাৎ r2 মাইনাস r1 ভেক্টর। বি এ ভেক্টরটিকে লেখা যায় ও এ মাইনাস ও বি ইজ ইকাল টু r1 মাইনাস r2। সুতরাং বি এ ভেক্টর ইজ ইকাল টু মাইনাস অফ r2 মাইনাস r1 বা মাইনাস এ বি ভেক্টর। আমরা সংক্ষেপিত করার জন্য বা লেখার জন্য এখানে ধরে নিয়েছি যে r2 মাইনাস r1টাকে r21 ভেক্টর এবং r1 মাইনাস r2 কে r12 ভেক্টর। আর এই সম্পর্ক থেকে সহজেই বোঝা যায় যে r12 ভেক্টর আর মাইনাস r21 ভেক্টর পরস্পর সমান, অর্থাৎ r12 r21 ভেক্টর দুটির মান সমান, কিন্তু তারা পরস্পর বিপরীতমুখী। এই নেগেটিভ সাইন বা ঋণাত্মক চিহ্নটি বোঝায় যে তারা পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে। তাহলে দেখো m2 এর উপর m1 দ্বারা প্রযুক্ত মহাকর্ষ আকর্ষণ বল হবে F21 is equal to gm1m2 by r21 ভেক্টরের মড স্কয়ার ইন্টু r21 ক্যাপ। এখানে আমরা মনে রাখবো যে r21 ক্যাপ হলো আসলে r21 ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর, যার মান হয় r21 ভেক্টর ডিভাইডেড বাই r21 মড। কাজে এই মানগুলি আগের থেকে যদি এখানে বসানো হয়, তাহলে দেখো F21 ভেক্টরের রাশিমালা আমরা পেয়েছি F21 ভেক্টর ইজ ইকাল টু gm1m2 বাই r2 মাইনাস r1 ভেক্টরের মডিউলাসের হোল কিউব ইন্টু r21, দ্যাট ইজ ইকুয়েশন 1। এবং সিমিলারলি এখানে F21 কে ধরা হয়েছে যে 2 নম্বর বস্তুর ওপর বা m2 ভরের বস্তুর ওপর m1 বস্তু দ্বারা ক্রিয়াশীল বা প্রযুক্ত আকর্ষণ বল। একইভাবে আমরা যদি পরের অংশটিতে যাই, তাহলে দেখো পাবো m1 এর উপর m2 বস্তু দ্বারা প্রযুক্ত মহাকর্ষীয় আকর্ষণ বল হবে F12 is equal to gm1m2 by r12 স্কয়ার ইন্টু r12 ক্যাপ। এখানেও রাশিমালাগুলি বসানো হয়েছে, বসালে পাওয়া যাচ্ছে gm1m2 by r1 মাইনাস r2 তার মডিউলাসের হোল কিউব ইন্টু r12 ভেক্টর, যাকে ইকুয়েশন 2 দেওয়া হয়েছে। তাহলে 1 আর 2 এই যে দুটি সমীকরণ আমরা পেলাম 1 এবং 2তে আমরা F21 এবং F12 এই যে দুটি সমীকরণ পেলাম, সেই দুটি থেকে একত্রে করলে আমরা অবশ্যই লিখতে পারবো যে F21
is equal to minus gm1m2 by r1 minus r2 এর হোল কিউব r12 ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস f12 ভেক্টর। অর্থাৎ এই ভেক্টর নোটেশন থেকে একটি জিনিস খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, সেটি হলো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী হয়। এরকম নয় যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করছে, সেই সূর্য পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সূর্যের ভর বেশি বলে সূর্য পৃথিবীকে বেশি বল দ্বারা টানবে, বা পৃথিবীর ভর কম বলে পৃথিবী সূর্যকে কম বল দ্বারা আকর্ষণ করবে, এরকম মোটেই নয়। আসলে ব্যাপারটি হলো F21 is equal to minus F12। এই কথাটির তাৎপর্য হলো যে F21 ভেক্টরের ম্যাগনিটিউড এবং F12 ভেক্টরের ম্যাগনিটিউড পরস্পর সমান। ম্যাগনিটিউড মানে মান, অর্থাৎ দুটি বস্তুর ভর যাই হোক না কেন তারা পরস্পরকে সমমানের আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে, শুধু তাদের অভিমুখ হবে বিপরীতমুখী। এদের মান সমান কিন্তু এরা হবে কি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করবে। এইটুকুই আমরা এখানে বোঝাতে চাইছি এবং তোমরাও এটা মনে রাখবে। এছাড়াও লাস্ট একটি পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে যে বিস্তৃত বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল আমরা কিভাবে নির্ণয় করব, কারণ আমরা জানি যে মহাকর্ষ বল প্রধানত ক্রিয়া করে বিন্দু বস্তুর ক্ষেত্রে, যেটা নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়েছে। কিন্তু বাস্তবে তো বিন্দু বস্তু কণা বলে কিছু হয় না। যেমন সূর্য পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল আমরা যখন বলি, বা পৃথিবী এবং চাঁদের মধ্যে মহাকর্ষ বলের কথা যখন বলি, যেমন এই ছবিটিতে দেখানো হয়েছে, পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে বা অভিকর্ষ বলের প্রভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। আবার একইভাবে সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। কাজেই এই সমস্ত ঘূর্ণনগুলি আলোচনা করার সময় বা ব্যাখ্যা করার সময় আমরা মনে রাখব যে বিস্তৃত বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান নির্ণয় করার ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে বস্তু দুটির মোট ভর তাদের কেন্দ্রে বলতে তাদের ভর কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে। অর্থাৎ পৃথিবীর মোট ভর যদি m হয়, তাহলে পৃথিবীর ভর তো বিরাট, তাহলে আমরা ধরে নেব যে পৃথিবীর এই মোট ভর বা সর্বমোট যে ভর, ম্যাক্সিমাম যে মাস, সেটা পৃথিবীর যে কেন্দ্রবিন্দু বা ভর কেন্দ্র ও সেখানে কেন্দ্রীভূত হয়ে আছে। ঠিক একইভাবে চাঁদের ক্ষেত্রে যখন আমরা মহাকর্ষ বল বার করব, চাঁদেরও ভর কিছু কম নয়, যথেষ্ট বেশি। সেক্ষেত্রেও আমরা ধরে নেব চাঁদের মোট ভর তার কেন্দ্র ও ড্যাশে কেন্দ্রীভূত হয়ে আছে। তাহলে এই দুটো বিন্দুতে ভর কেন্দ্রীভূত হয়ে আছে ধরে নিলে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে মহাকর্ষ বল হবে তার রাশিমালা হয় F is equal to gmm by r²। ক্যাপিটাল M পৃথিবীর ভর, স্মল m চাঁদের ভর। আবার একইভাবে প্রমাণ করা যায় ভেক্টর নোটেশন ব্যবহার করে যে আমরা যদি এই ভর দুটিকে পৃথিবী এবং চাঁদের কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে ধরে নাও নিই, অর্থাৎ সমগ্র ভর ধরে নিই, তাহলেও তাদের মধ্যে মহাকর্ষ বলের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মহাকর্ষ বল একই থাকে। তাই যে কোনো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা সবসময় ধরে নেব যে সেই বিস্তৃত বস্তুর মোট ভর সর্বদা ওই বিস্তৃত বস্তুর ভর কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে আছে। সুতরাং আজকের ক্লাসে আমরা আপাতত জানলাম নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে, মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা সম্পর্কে, মহাকর্ষ সূত্র থেকে পাওয়া মহাকর্ষীয় ধ্রুবক বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তার বৈশিষ্ট্য, তার মান, তার একক, তার মাত্রা সম্পর্কে, এবং এছাড়াও মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা ও মহাকর্ষ বলের প্রকৃতি সম্পর্কে। তোমরা বই থেকে এই অংশটি, মহাকর্ষ বল বা নিউটনের মহাকর্ষ সূত্র চ্যাপ্টারটি খুলে এই অংশটি খুব ভালোভাবে একবার পড়বে। আর এই ক্লাসে যে যে জিনিসগুলি তোমাদের দেখানো হলো সেগুলি অবশ্যই নিজেদের খাতায় একবার করবে, এবং এই লেখাগুলি যেগুলি তোমাকে এই ভিডিওতে দেখানো হচ্ছে সেই লেখাগুলিও নিজেদের খাতায় ভিডিও পজ করে অবশ্যই লিখবে।